ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার সমাধান 2026 ব্যাকরণ এসএকিউ প্রশ্নের সমাধান করব। এর আগে দুটি পার্টে আমি 1 থেকে 5 নম্বর সেট সমাধান করেছি। আজকে সেট 6 থেকে 10 নম্বর পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। সেট নাম্বার 6-এর প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো যে সমধাতুজ কর্তা কাকে বলে? বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন, বাক্যের কর্তাও সেই একই ধাতু থেকেই উৎপন্ন হলে তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন লেখক বই লেখেন, এখানে লেখক এবং লেখেন এই দুটি লিক ধাতু থেকে উৎপন্ন। পরের প্রশ্ন দেখো অস্ত্র রাখো পায়ে। এখানে পায়ের তলায় দাগ দেওয়া আছে। পায়ে এটি একটি অধিকরণ কারকে এই বিভক্তি। সমাস শব্দের আভিধানিক অর্থ কী? সমাস শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদকে এক পদীকরণ করা। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের একটি নিয়ম লেখো। কর্তৃবাচ্যের কর্তাটিকে গৌণকর্তায় পরিবর্তন করা এবং ক্রিয়াটিকে অসমাপিকা ক্রিয়াতে পরিবর্তন করা। যেমন আমি যাই, এটি একটি কর্তৃবাচ্যের উদাহরণ, সেখান থেকে আমার যাওয়া হয় ভাববাচ্যের উদাহরণ। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিম্নরেখ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। এটি হবে নিমাই নামক বাবু। এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তপনের নতুন মেসমশাই একজন লেখক, এটি জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? যিনি তপনের নতুন মেসমশাই তিনি একজন লেখক। রক্তমুছি গানের গায়ে, এটি কর্মবাচ্যে রূপান্তর করলে কি হবে? গানের গা দিয়ে রক্ত মোছা হয়। যে প্রশ্নগুলো এর আগেই বলে দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর বলছি না, তার কারণ না হলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। চলো এর পরের সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। তার আগে তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। বেশ, পরের প্রশ্ন দেখো কারক কাকে বলে? বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক বা অন্বয় তাকেই কারক বলা হয়। অন্ধজনে দেহ আলো, কারক ও বিভক্তি নির্ণয় করো। অন্ধজনে এটি একটি সম্প্রদানে এ বিভক্তি। মনন্তর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। অন্য মনু এটা একটি নিত্য সমাস। দ্বিগু সমাস কত প্রকার ও কি কি? দ্বিগু সমাস দুই প্রকার, তদ্ধিতার্থক দ্বিগু এবং সমাহার দ্বিগু। যেমন তদ্ধিতার্থক দ্বিগুর একটি উদাহরণ নকরি, সমাহার দ্বিগু চৌরাস্তা। আমি গ্রামের ছেলে, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। আমি গ্রামের ছেলে, এ বাক্যের আমি হচ্ছে উদ্দেশ্য আর গ্রামের ছেলে হচ্ছে বিধেয়। গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা, জটিল বাক্যে রূপান্তর করো। এটি জটিল বাক্য রূপ হবে যখন হরিদা গল্প শুনলেন তখন গম্ভীর হয়ে গেলেন। আমার খাওয়া হয়নি, কর্তৃবাচ্যে রূপান্তর করো। এটি যদি আমরা কর্তৃবাচ্যে রূপান্তর করি তাহলে হবে আমি খাইনি। দ্বিকর্ম বাক্যের মুখ্য গৌণকর্ম কেমন হয়? দ্বিকর্ম বাক্যের মুখ্য কর্ম বস্তুবাচক এবং গৌণকর্ম প্রাণীবাচক। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে বই হচ্ছে মুখ্য অর্থাৎ বস্তুবাচক, ছাত্রকে সেটা হচ্ছে গৌণ প্রাণীবাচক। সে রাজস্থান ঘুরে এলো, পদটির কারক বিভক্তি কী হবে? রাজস্থান মানে রাজস্থান হতে বা থেকে, তাই এটি একটি অধিকরণ কারকের শূন্য বিভক্তি। বহুব্রীহির অর্থ কী? এই পদটিতে তৃতীয় অর্থ হিসাবে কোন শব্দটি ফুটে ওঠে? বহুব্রীহি শব্দের অর্থ বহু বা প্রচুর, ব্রীহি বা ধান আছে যার। বহুব্রীহি শব্দের অর্থ তাহলে বহু ব্রীহি আছে যার, অর্থাৎ ধনী ব্যক্তিকে বোঝাচ্ছে। এটি তৃতীয় পদ প্রধান সমাস হয়। যেমন এখানে না বহুকে বোঝাচ্ছে না ব্রীহিকে বোঝাচ্ছে, বোঝাচ্ছে কাকে? যার অনেক সম্পত্তি বা ধনী বা টাকা পয়সা আছে, তাই তৃতীয় পদ বা অন্য পদের গুরুত্ব বোঝাচ্ছে, তাই এটি একটি তৃতীয় পদ প্রধান সমাস। যেমন আরেকটি শব্দ দেখো 10 যুক্ত আনন সমান 10 আনন,
মানে এখানে না দশকে বোঝাচ্ছে না আননকে বোঝাচ্ছে, বোঝাচ্ছে কাকে? দশানন মানে রাবণকে বোঝাচ্ছে, তাই তৃতীয় পদের প্রাধান্য হচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দর্শন মাত্র ব্যাসবাক্য সহ সমাস করলে কি হবে? দর্শন মাত্র এটির ব্যাসবাক্য হবে কেবল দর্শন, অর্থাৎ নিত্য সমাস। আসক্তিহীন বাক্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আসক্তিহীন বাক্য জিনিসটা কি সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। অর্থের সঙ্গতি রক্ষা করে ভাষার নিয়ম বা রীতি অনুসারে বাক্যের পদগুলিকে যথাস্থানে সন্নিবিষ্ট বা সাজানোর নাম হচ্ছে আসক্তি। যেমন নেতাজি সুভাষচন্দ্র বিসর্জন ভোগসুখ দেন জন্য দেশের, এভাবে যদি বলি তাহলে কি হচ্ছে? মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না। কিন্তু এটা সঠিক কী হবে? নেতাজি সুভাষচন্দ্র দেশের জন্য ভোগসুখ বিসর্জন দেন। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কর্মবাচ্যে যদি রূপান্তর করি তাহলে কি হবে? নদীর বিদ্রোহের কারণ তার দ্বারা বোঝা হইয়াছে। সেট নাম্বার 9 দেখো, অস্ত্র রাখো। এখানে অস্ত্র কোন কারক? কি রাখো? অস্ত্র রাখো। তাই এটি একটি কর্মকারক এবং শূন্য বিভক্তি। নিরপেক্ষ কর্তা কাকে বলে? বাক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা যদি থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। যেমন সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য এবং পদ্ম দুটি কর্তা, উঠলে এবং ফোটে দুটো এখানে ক্রিয়া আছে, একটা সমাপিকা ক্রিয়া একটা অসমাপিকা। উঠলে মনের ভাব প্রকাশ পাচ্ছে না, তাই এটা অসমাপিকা ক্রিয়া। তাই উঠলের আগে কি আছে? সূর্য, তাহলে উঠলের কর্তাকে সূর্য, তাই সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। মেঘে ঢাকা এটা কি হবে? এটা হবে মেঘ দ্বারা ঢাকা, অর্থাৎ এটি একটি করণ তৎপুরুষ সমাসের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, গৌর অঙ্গ যাহার, এটি হবে গৌর অঙ্গ যাহার সমান গৌরাঙ্গ, বা কাকে বোঝাচ্ছে? এটি শ্রী চৈতন্যদেবকে বোঝাচ্ছে। এটি একটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন না, প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করলে কি হবে? অসিতবাবু আর কোনো প্রশ্ন করলেন কি? বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি। আমি বই পড়ি, এটিকে কর্মবাচ্যে যদি আমরা রূপান্তর করি তাহলে কি হবে? আমার দ্বারা বই পড়া হয় বা আমার বই পড়া হয়। সেট নাম্বার 10 দেখো, উনি অল্প কথায় ছেলে মেয়েদের জামা বদলের গল্পটা বললেন, বাক্যটিতে উল্লেখিত নির্দেশকটি চিহ্নিত করে লেখো। তাহলে এখানে নির্দেশক কোনটা? নির্দেশক হচ্ছে উনি। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছা মরিবারে, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। হে পিতৃব্য মানে এখানে কি করা হচ্ছে? সম্বোধন করা হচ্ছে, তাই এটা কি? সম্বোধন পদ এবং শূন্য বিভক্তি। সমস্যমান পদ কাকে বলে? উদাহরণ দাও। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদ গঠন করা হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেমন বৃক্ষের ছায়া সমান বৃক্ষ ছায়া, এখানে বৃক্ষের ও ছায়া এ দুটি হচ্ছে সমস্যমান পদ। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এখানে মানহারা এটি ব্যাসবাক্য সমাসের নাম জানতে চাওয়া হয়েছে। মানহারা এটির উত্তর কি হবে? মানহারা মান হারিয়েছে যে, বা মানকে হারিয়েছে যে, অর্থাৎ এটি একটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? একটি নিত্য সমাসের উদাহরণ চাওয়া হয়েছে। যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য গ্রাম সমান গ্রামান্তর, কেবল দর্শন সমান দর্শন মাত্র। উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য। উপমান কর্মধারয় সমাসে উপমানের প্রাধান্য, উপমিত কর্মধারয় সমাসে উপমিতর প্রাধান্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে উপমানে উপমেয় থাকে না এবং উপমিতে সাধারণ ধর্ম থাকে না। কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে রূপান্তর করো। যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। নদীর ধারে তার জন্ম হয়েছে, বাক্যটিকে কর্তৃবাচ্যে পরিণত করো। কর্তৃবাচ্যে যদি পরিণত করি তাহলে কি হবে? নদীর ধারে সে জন্মেছে।
আজকে তাহলে এই পর্যন্তই, কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। যে প্রশ্নগুলি আমরা এর আগের ভিডিওতে বলে দিয়েছি সে প্রশ্নগুলি আমরা বলিনি, তাই এইরকম ভাববেন না যে এই সেটে তো স্যার এই প্রশ্নের উত্তর বললেন না। তার কারণ হচ্ছে আগের সেটে বা আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।